নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে আমার অতিথি আমাদের এই ইউটিউব সম্প্রদায়ের সম্ভবত সবচেয়ে কনিষ্ঠা রোজিনা রামান। রোজিনাকে আমি যে ডেকেছি ওর সঙ্গে কিছুটা গল্প করব বলে, তা আপনাদের ইতিমধ্যেই আমি জানিয়েছি। রোজিনাকে যখনই আমি ইদানিং ইউটিউব খুলি, দেখি হয় হাউ হাউ করে কাঁদছে, নয় খুব উদ্বেল হয়ে পড়েছে। বেচারার পিছনে আমাদের কলকাতার পুলিশ এমনভাবে হাত ধুয়ে লেগেছে, সেই হেনস্থার কাহিনী অনেকটাই আপনারা জানেন। কেননা রোজিনা এখন বলতে গেলে একটা সেলিব্রিটি। আর আজকে আমি ইচ্ছে করেই ঠিক করেছি ওকেই আমি ইন্টারভিউ করব, এসেনশিয়ালি বুঝতে যে কি এমন অপরাধ বাচ্চা মেয়েটি করলো যে পুলিশকে ক্রমাগত ওকে হেনস্থা করতে হচ্ছে। এমনকি সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, ওর স্বামী, যার সঙ্গে ওর এই চ্যানেলে ত্রিকুলে কোনো সম্পর্ক ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না, তাকেও চিঠি ধরিয়ে দিয়েছে, এই হাজিরা দাও, অমুক করো। অর্থাৎ তোমাকে যদি ফাঁসাতে না পারি, তুমি কি ভাবছো আমরা কিছু কম যাই? এর চাইতে বড় ধ্যাসটামি সাম্প্রতিককালে আমি অন্তত কোনো সাংবাদিকের জীবনে ঘটেছে শুনিনি। হ্যাঁ, আমরা আমরা যে চাকরিটা করি তাতে পুলিশ আমাদের বন্ধু হয় না আমরা জানি। আমার চেয়ে ভালো সেটা কি জানে। আর এখন মেইন স্ট্রিম জার্নালিস্টরা হয়ে গেছে সবাই ধোয়া তুলসী পাতা। তাদের এক অধিকাংশের কাজ হলো দিদি ভজনা। আর যে অংশটা ভজনা করে না, তাদের এত প্রভাব প্রতিপত্তি নিজের এবং তাদের সংস্থার, যে চট করে তাদের ধারে কাছে ঘেঁষে না। অতএব এই বাচ্চারা সবচেয়ে ভালনারেবল। আর তাদের মধ্যেও সবচেয়ে ভালনারেবল আমার ধারণা এই রোজিনা রহমান। ওর সঙ্গে আজকে কথা বলে আমি বোঝার চেষ্টা করব, প্রথমে ওর প্রেক্ষাপটটা জানি, তারপরে ধীরে ধীরে ঢুকবো ইয়েতে। ওকে কথা দিয়েছি আমি ওকে র্যাগিং করব। সাধারণত আমি যে স্টাইলে ইন্টারভিউ করতে অভ্যস্ত, ওকে আমি সেটা করবো না। ও আমার কন্যার চাইতেও অনেক ছোট। আমি ওকে আজকে ডেকেছি সহমর্মিতা জানাতে এবং ওর পাশে থাকবো, যে এটা দর্থহীন ভাবে আপনাদেরও জানিয়ে দিতে। তারপর কপালে যা আছে। আচ্ছা রোজিনা, বল যে নমস্কার দর্শকদের। হ্যাঁ, আমার বাংলা স্ফিয়ারে তো তোকে এর আগে কেউ দেখেনি। না এই প্রথম। একটু তোর প্রেক্ষাপটটা বল, তুই কোত্থেকে এসেছিস? হুম, হ্যাঁ, একদম আমি ১ম এ গ্রামে পড়াশোনা করেছি। ওখানে এইচএস পর্যন্ত পড়াশোনা করেছি। কোন গ্রাম? ভাটোরা গ্রাম, আমতার প্রত্যন্ত গ্রাম। যে আমতা থানার পুলিশ আমার হাসব্যান্ডকে এখন নোটিশ করেছে সেখানকার। মানে কলকাতা পুলিশ যখন পারল না আমাকে কার্যত, তখন দেখা যাচ্ছে আমার গ্রামে আমাকে যাতে মানে ভয় সন্ত্রস্ত করে দেওয়ার ওটা চেষ্টা করা কিরকম হচ্ছে। গ্রাম? ওটা কি? ওটা মানে একদম প্রত্যন্ত গ্রাম। আমার কাছে একটা ভিডিও আছে না, আমি। দরকার নেই। হ্যাঁ। আমি যেটা বোঝার মানে চেষ্টা নদী করছি। দিয়ে ঘেরা। একদিকে মেদিনীপুর আর একদিকে হাওড়া জেলা। মানে রূপনারায়ণ না পুরোটা আর একদিকে মুন্ডেশ্বর। বাড়িতে কে কে থাকে? বাড়িতে সবাই থাকে। আমরা জয়েন্ট ফ্যামিলি। প্রথমত আমার বিয়েও হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হয়েছে। হুম। তো আমার এখানে আমি থাকি, আমার মা থাকে আর একটা ৫ বছরের আমার বাচ্চা আছে। আর আমার হাসব্যান্ড থাকে। আর ওইখানে আমার পুরো ফ্যামিলি থাকে। সবাই থাকে। আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি। কারণ আর একই দ্বীপের মধ্যে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি। মানে একটাই দ্বীপের মধ্যে ওই। তাহলে কি মানে এটা কি প্রেমের পরিণয় না? প্রেমের পরিণয় নয়। মানে আমরা দুজনেই পড়াশোনা করে দুজনেই কলকাতায় আমি কলেজে পড়তে চলে এসেছিলাম। ও চলে গিয়েছিল বাইরে। তো তারপরে ওখান থেকে একদিন ফেসবুকে দেখে আমি বলি, "এই তো আমার গ্রামের ছেলে।" একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। তারপর মানে ও অ্যাকসেপ্ট করেছিল। তখন তার মানে ১-২ দিনের মধ্যে বলেছিল, "তোমাকে খুব ভালো লাগে। তো আমি তোমাকে তাহলে বিয়ে করতে চাই।" আমি তখন বলেছিলাম, "আমার মাকে এসে এবারে ঈদে যখন তুমি ছুটিতে থাকবে।" ও আর্মিতে ছিল। তো আমি বলেছিলাম, যখন তুমি ছুটিতে আসবে আমার মায়ের সঙ্গে গিয়ে কথা বলো, আমি তো এখানে আছি।" তখন মা ওখানে ছিল ঈদের সময়, ছুটির সময়। তো মাকে গিয়ে বলেছিল, তারপর বাড়ি থেকে কথা বলে আমাদের বিয়েটা হয়।
তা ও একবার বললো আর তুই রাজি হয়ে গেলি? না, ওকে আমার দেখে ভালো লাগতো। ৪০০ মিটার দৌড় ফার্স্ট হতো। ও ১০০ মিটার দৌড়ে ফার্স্ট হতো। ওর জন্য আমরা অন্য লোক রেডি করতাম। কিন্তু তাও ও ফার্স্ট হতো। মানে কোথায় কোথায় ফার্স্ট? আমাদের স্কুলে, গ্রামের স্কুলে ও মানে ও ওই যে তোদের স্কুলেই পড়তো? হ্যাঁ, খেলাধুলা। ও মানে সিনিয়র ছিল আমার ও থেকে। কোয়েট স্কুল তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি নাম স্কুলের? ভাটুরা ইউনিয়ন হাই স্কুল। হায়ার সেকেন্ডারি? হ্যাঁ। তাও না, হাই সেকেন্ডারি ছিল কিন্তু আমি ওখানে আর পড়িনি। আমি মেদিনীপুরে একটা চাঁইপাট হাই স্কুল বলে একটা আছে। ওখানে গিয়ে পড়েছি। তোদের গ্রামটা কি প্রধানত মুসলিম প্রধান না হিন্দু মুসলিম মিক্স? আমরা মিক্সড। মানে শুধু সংখ্যালঘু অধ্যুষিত নয়। আরে সংখ্যালঘু বলতো না। আমি যদি নিজেকে হিন্দু বলি, তুই নিজেকে মুসলিম বলবি, বলে গার্ডসে বলো हम মুসলিম ভাই। হ্যাঁ, একদম ইসলাম ধর্ম। এটা আছেটা কি? ঠিক। আমি এসব সূচিবায়ুগ্রস্ততায় বিশ্বাস করি। হঠাৎ তুই মেদিনীপুরে কি পড়তে গেছিলি? মেদিনীপুরে এইচএসে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে সবাই এইচএসে একটু দূরের স্কুলে যায়। মানে ওই স্কুলে আর থাকে না। তো আমরাও তা ওই ওখানে কি হোস্টেলে থাকতিস? না, ওইখানে নৌকায় করে যেতাম বা তারপরে ওখান থেকে বাসে করে যেতাম আবার ফিরে আসতাম। নৌকো বাস? হ্যাঁ, এ তো প্রায় বিদ্যাসাগরের হ্যাঁ, জার্নির মতো হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তো তারপরে কি করলি? তারপরে এইচএস পড়তে এইচএস এইচএস এর শেষ পর হলে শেষ করে বঙ্গবাসী কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স। সেটা পাশ করেছিস? হ্যাঁ, ওকে। আর বিয়েটা করলি কবে? বিএটা করলাম পলিটিক্যাল সায়েন্স অনার্স করলাম। তারপরে মাস্টার্স করলাম। তারপর মাস কম করলাম। তারপরে বিয়েটা করলাম। তার মানে তোর হাজবেন্ডকে অনেকদিন ঝুলিয়ে রেখেছে? ঝুলিয়ে রাখিনি। মানে ওই রেজিস্ট্রিটা হয়ে গিয়েছিল। তারপরে একটা সোশ্যাল বিয়ে হলো। বুঝলাম। তো তোর যেহেতু হাজবেন্ড হ্যাঁ, আর্মিতে কি কি পজিশনে ছিল? ও ডেন্টাল হাইজিনিস্ট ছিল। আর এখন কি ইন্ডিপেন্ডেন্ট? এখন আছে ও। এখন বললে তো আবার তাকে টানাটানি করবে। কেউ টানাটানি করবে না, বলতো। না। এত ভয় পেয়ে গেছিস? আমি আমার পরিবারকে আঘাত দিলে আমি সত্যিই কষ্ট পাই। আমাকে আঘাত দিক না, আমার সবকিছু বার করে নিক। কিন্তু আমার পরিবারকে আমি আড়ালেই রাখতে চাই। কারণ আমি সামনে এসে কাজ করছি। তারা তো আচ্ছা, তোর পরিবার তো এখন আর আড়ালে নেই। পুলিশ তো তোর পরিবারের লোককে ড্র্যাগ করে নিয়ে এসছে। হ্যাঁ, সামনে। আমার কথা হচ্ছে somebody who is an ex জওয়ান, ও এখন অ্যাপেলোয় আছে। আচ্ছা whatever, হ্যাঁ, ex জওয়ান হ্যাঁ, of Indian Army একদম is a matter of pride. ঠিক। এখন এই রাজ্যে দেখতে পাচ্ছি ফৌজিরাও কেউ বাঁচছে না। না, আপনি ওই ঠিক আছেন। কালিয়াচকে একজন ফৌজি হ্যাঁ। একটা জমি কিনবে বলেছে, তাকে এমন চমকেছে আর কিস্তি করেছে যে সে এখন দোটানায় পড়ে গেছে শুধু সিউড়িতে। ওইটা কেন? ও আর্মিদেরকে তো এরা মানে আর সেনাবাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দৌড় দিতাম। আরে সে তো ছেড়ে দে, হ্যাঁ, আমরা সব জানি। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে এই সিউড়িতে হ্যাঁ, চাঁদা তোলা নিয়ে একটা 5 মাসের শিশুকে নিয়ে যাচ্ছিল হ্যাঁ, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান। হ্যাঁ। এমন মার মেরেছে, তাকে মেরেছে, তার বউকে মেরেছে। হুম। তা সেদিক থেকে তোর কপাল ভালো যে অন্তত মার খেতে হয়। মার খেতে হয়। তা কিন্তু আইনের নোটিশ তো খেতে না হয়েছে না, না? সে ঠিক আছে। আমি একটা কথা বলছি। আমি কি খুব খারাপ কাজ করছি যে আমার কৃতকর্মের ফল ওকে অ্যাকিউজড হতে হবে? আমার তো এইটাই কষ্ট লেগেছে। ওকে, মানে কিসে অ্যাকিউজ করেছে? মানে ওকে কৌস্তব বাগচির একটা ইন্টারভিউ আমি করেছিলাম। যে ইন্টারভিউ কৌস্তব বাগচি অন্যান্য সমস্ত চ্যানেলে দিয়েছে। একই ইন্টারভিউ, একই কথা। আপনাকে আমি দেখিয়ে দিতে পারি। সেই জন্য আমার স্বামীকে নোটিশ করে দিয়েছে। আমাকে তো নোটিশ করবে, কৌস্তব বাগচিকে তো নোটিশ করবে। আমার স্বামী কি করলো এখানে? কি বলেছিল কৌস্তব? কৌস্তব বাগচি দীপক ঘোষের বইয়ের রেফারেন্স নিয়ে একটা কথা বলেছে। সেটা নিয়ে উনাদের খারাপ লেগেছে। মানে যিনি কমপ্লেন করেছে তার খারাপ লেগেছে। তিনি কিন্তু কমপ্লেনের পত্রে কোথাও আমার হাসব্যান্ডের নাম কিন্তু লেখেনি। পুলিশ কি করে নোটিশ করলো আমাদের কাছে এটাই অবাক। যখন পুলিশ মনে করে না ফ্রেম করবে, আচ্ছা। তখন পুলিশের কোনো লজিকও লাগে না, কোনো আইনও লাগে না। তুই তো মানে যেকোনো কাউকে গারদে হ্যাঁ, করতে হ্যাঁ, তুই তোকে এক্ষুনি এখান থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে বলতে পারে রোজিনার গাড়িতে কোকেন পাওয়া গেছে। হুম, সে তো ঠিক বলতেই আছে? পারে। বলে তোকে এমন এনডিপিএস কেস দেবে যে তুই অন্তত ১ বছরের আগে জামিন পাবি। সুতরাং পুলিশ ইজ এ ডিফারেন্ট বল গেম। এখন আমার এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই শুধুই কি এই এখা একটা কথা দাদা, শুধুই কি পুলিশ? না তার নেপথ্যে আরো কারাও চক্র চালায়? অবশ্যই আছে। পুলিশের কি খেয়ে দেয়ে কাজ করেছে বলতো? পুলিশ মাস্ট হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড বাই দেয়ার বসেস যে কিছু একটা করতেই হবে। হুম, এখানে আমার একটা তোদের কাছে বক্তব্য হুম। আছে। আশা করি সেটা তোরা মাথায় রাখবি।
প্রথম কথা, কৌস্তব রাজনীতি করে। ও যা খুশি বলে পার পেয়ে যেতে পারে। আমরা রাজনীতি করি। হুম, আমাদের কিন্তু একটু ডিসক্রিশন দেখাতে হবে যে রাজনীতিবিদ এমন কোনো কথা বলছে কিনা বা এমন কোনো জিনিস কোট করছে কিনা যেটা ডিফেমেটরি। কথা বুঝতে পেরেছ? ঠিক। তো আমার এই যে ডিসক্রিশনটা, এই ডিসক্রিশন ইজ পার্ট অফ গুড জার্নালিজম। একদম। কিন্তু দাদা একটা জিনিস, যে ধরুন আমি একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি। সেই বইটা কিন্তু আমাদের রাজ্যে ব্যান্ড নয়। সেই বইটাকে নিয়ে আমি বলছি। বইটার অক্ষর দেখে তুই পড়ছি। তো বইয়ের অক্ষর দেখেও পড়তে পারিস না। যতক্ষণ যদি সেটা স্ল্যান্ডারাস। এই যে আমার বক্তব্য হচ্ছে, এখন তো আমিও কি বলে শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি। ইউটিউব সম্প্রদায়ের আমি একজন হ্যাঁ, লোক। আপনি গর্ব করছেন। আমার কিন্তু গার্বসে বলো। কিন্তু মেইনস্ট্রিমের কিছু সাংবাদিক অলরেডি কাল থেকে রে করছে। কি বলছো? কারণ সুমন দে আমাদেরকে নিয়ে কেন বলবে? বেশ করেছে বলেছে। সুমনদের গেগে যখন করেছিল আমি ওর হয়তো অন্তত ২ বার বলেছি। হাসপাতাল থেকে বলেছি। তো সুমন যে এই কাজটা করছে তার পিছনে দুটো আ একেবারে স্পষ্ট কারণ আমার যেটা মনে হয়। ১ নম্বর হচ্ছে ও নিজেও উৎপীড়িত। ঠিক, অনেক নোটিশ ঠিক আছে? পেয়েছে, অনেক। এখন বক্তব্য হচ্ছে আমাদের এখানে সাংবাদিকদের মধ্যে দুটো সম্প্রদায় আছে। একটা YouTube কে কোথায় কাজ করে ওগুলো দেখার দরকার নেই। একটা হচ্ছে উৎপীড়িত সম্প্রদায়, আরেকটা আহ্লাদিত সম্প্রদায়। হ্যাঁ, মানে এখন দুটো গোষ্ঠী। দুটো গোষ্ঠী। ঠিক। আহ্লাদিতরা সংখ্যায় বড়। আচ্ছা। আর ওই উৎপীড়িত উৎপীড়িতরা ছোট, সংখ্যায় কম। ছোট। আর কিন্তু আমি যদি তোর তাহলে পশ্চিমবঙ্গে সাংবাদিক কয় প্রকার? ২ প্রকার। ২ প্রকার। একটা হচ্ছে আহ্লাদিত একটা হচ্ছে উৎপীড়িত। আর উৎপীড়িত। ঠিক। সুতরাং একে ইংরেজিতে বলে আমি বলেছি পারসিকিউটেড জার্নালিস্ট। একদম, একদম। এবার বক্তব্য হচ্ছে আমার, এটা হচ্ছে ফার্স্ট লেসন যে এ পলিটিশিয়ান হ্যাজ দ্য লিবার্টি টু সে এনিথিং। এবং দেখবি একটা পলিটিশিয়ান কি বলল কিছু সেটা কেউ গায়েও মাখে না, তাকে না। গুরুত্বও দেয়। ঠিক। যে মুহূর্তে রোজিনা বলবে, তুই যখন বলবি সেই কথাটার পুনরুক্তি, তখন ইউ আর গিভিং লেজিটিমেসি। কেন, সেটা কেন? বলছি এটা এই কারণে হ্যাঁ। যে তুই তো যার সম্পর্কে বলছিস হুম, তার ওপিনিয়ন পাচ্ছিস না। হুম, সুতরাং এটা একতরফা হয়। জার্নালিজমের বেসিকই হলো যে আমার বিরুদ্ধে যদি তোর কিছু বলার থাকে, তোর কথাটা শুনবো। শুনে আমার কাছে বা কাছ থেকে একবার তুই জানতে চাইবি উনি এরকম বলেছেন, আপনার প্রতিক্রিয়া কি? হুম, এখন এই ক্ষেত্রে প্রতিক্রিয়া যার দেওয়ার কথা হুম। তুই তাকে পৌঁছতেই পারবি না। না। তাহলে কারণ তারা আবার আমাদের মতো মানে আমাদের মতো সাংবাদিকদেরকে সাংবাদিক বলে না, না, মনেই করে না। আমার তারা আমাদেরকে না, বাইরে না, আমার কথা হচ্ছে যখন সেটা সম্ভব হচ্ছে না এবং ইউ আর অন এ টপসি টার্ভি উইকেট, তুই তো কটায় নোটিশ খেয়েছিস এ পর্যন্ত? ৭ ৭ টা মাত্র। আ তো ৭ টা নোটিশ খাওয়া একটা লোক আ এক ২-১ টা ব্যাপারে একটু ইনডিসক্রিশন দেখিয়ে ফেললেও সবসময় তোর উপরে দেখবি সেম দৃষ্টি আছে। তোর বঙ্গ টিভিতে তুই কাকে ইন্টারভিউ করছিস, তারা কি বলছে? আচ্ছা এইগুলো আমি পরে আসছি। এই যে তোরা মাস কম শিখেছিস, তারপরে তুই তবে কোথাও ডিএলএড করেছি। তারপরে কোথায় তুই জার্নাল মাস কম করলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। মেদিনীপুর। হ্যাঁ, হ্যাঁ, সেটা বুঝলাম। কিন্তু ডিপ্লোমা তুই কি করলাম। ১ম থেকে YouTube করছিস না তার আগে কিছু আ না, আমি ১ম এ ওই মাস কম করতে, করতে আমাদের ৩ মাস আপনাকে কোথাও শিখতে হবে কাজটা। তো আমি চ্যানেল 10 এ করতাম তখন। হুম, ডেস্কে ছিলাম। রিপোর্টাররা যা খবর বলতো তুলতাম, ওটাকে কপি লিখতাম, হেডলাইন করতাম, ওগুলো করেছিলাম। মানে চ্যানেল 10 শেখার যখন জন্য। ওই আমার পিসির মালিকের কাছে যখন ছিল? ওই আমাদের ওখানে ওই P7 এর কাছে যখন অফিসটা ছিল। হ্যাঁ, সেটা হ্যাঁ। তখন তো যে তোকে এখন সবচেয়ে বেশি ভালোবাসে সেই তো তার দায়িত্বে ছিল নাকি? আমাকে ভালোবাসা, আচ্ছা একটা জিনিস আমি এখানে একটা আমি নাম করি না কিন্তু, না, হ্যাঁ? না, না, আমিও নাম করছি না। হ্যাঁ, আমি বলছি যে এত ভালোবাসে আমাকে, হ্যাঁ। সে আমাকে তুই তার নেতৃত্বে না, কাজ করেছিস আ তার মানে? না, তার নেতৃত্বে কাজ। তিনি তখন মনে হয় জেলে ছিলেন। তো ও জেলে যাওয়ার পরে তুই হ্যাঁ, ঢুকেছিস। হ্যাঁ। ওকে। আরেকটা জিনিস আমি বলছি, এ যে আমাকে এত ভালোবাসে আপনি বলছেন, তার ৪ বছর আগে আমাকে সাংবাদিক মনে হয়েছিল। এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমার কাছে আছে তার।
কিন্তু তার এখন আমাকে সাংবাদিক মনে হচ্ছে না। না তার সেটা আমি দেখ সে কি বললো না না বললো আমি বলছি, আপনাকে বলছি, তিনি আমার উচ্চারণ নিয়ে তখন প্রশ্ন তুলেনি, তখন আমাকে 1 to 1 ইন্টারভিউ দিতে তার কোনো বাধা হয়নি। কিন্তু আজকে যখন আমার এডিটোরিয়াল পলিসি চেঞ্জ হয়ে গেছে, তখন আমাকে অসুবিধা হচ্ছে, তখন আমার উচ্চারণ খারাপ লাগছে, তখন আমাকে মিমিক্রি করছেন উনি। হ্যাঁ, অত ঠিক। বড় একটা আমি মুখপাত্র শাসক আমি মনে করি আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে আমি এখন 1 সপ্তাহ ধরে বাড়িতে দেওয়ালি করি। কেননা থ্যাঙ্কস টু দিস পারসিকিউশন ভালো করে বোঝার চেষ্টা কর। টুডে ইউ হ্যাভ বিকাম এ মার্টার। ঠিক। এই যে শহীদত্ব, এই শহীদত্ব কিন্তু মমতা ব্যানার্জির পুলিশ তার দল তোকে দিয়ে দিয়েছে, তুই না চাইতে। কিন্তু একটা জিনিস আমি বলছি আপনাকে, এখানে অনেকে বলছে যে এই যে নোটিশগুলো আমাদের ভিউয়ার্স বাড়াচ্ছে, বিশ্বাস করুন আপনাকে আমি আজকে বলছি, আমার বঙ্গ টিভি নোটিশ না খেয়েও আমি আমার কথা মানুষ শুনতো আমাদের চ্যানেলে। আমি তো নিজেকে কে খুব কি কম বলে বলি। শোন, তুই হ্যাঁ, বেশি কথা বলিস, যেটা তোর একটা সমস্যা। আমার হ্যাঁ, কথা এটা শোন, ঠিক। তুই একদম বেশি কথা আমার সামনে তো বলবিই না। হ্যাঁ, তুই বলেছিস সুমন দে হচ্ছে তোর উত্তম কুমার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আমি তাহলে আপনি হচ্ছেন অমিতাভ বচ্চন, আমি হচ্ছি ভানু আপনি বন্দ্যোপাধ্যায়। হচ্ছেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, আমি তোকে বললাম ফোন ইয়ার কি মেরে না, সুমন খুব ভালো। অ্যান্ড সুমন একটা কথা বললে ওর প্রোগ্রাম থেকে যে রিচ ওর আছে, হ্যাঁ, ওই চ্যানেলটা তো আমার হাতে গড়া। সুমন তো আমারই সহকর্মী ছিল, আমরা একসঙ্গে কাজ করেছি। আমার এইসব নিয়ে কোনো আলোচনা নেই। এবার আমি বলতে চাইছি, কিন্তু আমার একটা আপনার সম্পর্কে আমি শুনেছি একটা আলোচনা আছে, কি বল? আহ, যে আনন্দবাজার পত্রিকার অফিসে যেদিন আগুন লাগলো সেদিন মালিক বলেছিলেন যে আজকে পেপার আমাদের, কালকে পেপার বেরোবে না, আপনি গাছের তলায় বসে পেপার বার করেছিলেন। সেই দিনগুলো মানুষ কি করে ভুলে যাবে? সেদিন 14 পাতা হয়নি, নিশ্চয়ই 8 পাতা হয়েছিল। এই দিনগুলো কিন্তু আমরা ছোটরা কিন্তু মনে রেখেছি। আজকে যে আপনার কাছে আমি এসে কথা বলতে পারছি, এটা আমার মানে সৌভাগ্য। এর জন্য কিন্তু সৌভাগ্য, এর জন্য তুই পুলিশকে এই জন্য পুলিশকে সৌভাগ্য তুই দিতে হবে না। গোলাপ ফুল পাঠিয়ে এর আগে এসে আপনার ইন্টারভিউ নিয়েছি আমি বঙ্গ টিভি। হ্যাঁ জানি। হ্যাঁ, তাহলে আর আমি তোর ইন্টারভিউ নিচ্ছি আজকে। আমি ঘোষণা করে তোকে ইন্টারভিউ কেন নিচ্ছি? বিকজ আই থিঙ্ক যে তোর কথাটা পরিপূর্ণভাবে কেউ জানতে পারে না, হ্যাঁ, ইন বিটস এন্ড পিসেস জানতে পারে। তো আমি একটা আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ইউ অ্যাজ এ ফেলো জার্নালিস্ট, ভেরি ইয়াং। কিন্তু তোর উচিত আমার এই ইন্টারভিউর পরে গোলাপের একটা তোড়া ওই তোদের গ্রামের যে থানা সেখানে উইথ লাভ পাঠিয়ে দাও, আর মিষ্টিও। আর মিষ্টিও, ঠিক। এই দুটো পাঠিয়ে দিবি। সেটা হাইকোর্টে মুভটা হয়ে যাক তারপরে। না সে ইউ চুজ ইউর টাইম। কিন্তু এইসব জিনিস আমি বলছি না। আমি আমার গুরুদের কাছে যা শিখেছি সেটা আমি তোকে বলতে চাই, এবং তুই যদি সেটা মেনে চলিস জীবনে কোনো ঝামেলা। প্রথম কথা হচ্ছে জেনে রাখবি, গালাগালি হচ্ছে ইজ এ রেকগনিশন। তুই যদি একটা ইনকুয়াস এমন কিছু কাজ করতিস যেটাতে ওদের চিমটিও লাগে না, ওদের কিছুই লাগে না, সুতরাং ওরা তোকে কোনো উপদ্রব বলে মনেই করত। সুতরাং ইউ শুড টেক দ্যাট ইউ হ্যাভ ভিন্ডিকেটেড ইউর সেলফ অ্যাজ এ জার্নালিস্ট। নইলে এত বড় একটা শাসক দল 235টা না কটা জিতে এসছে, আবার 50টা জিতবে বলছে। হ্যাঁ ওই 50টা 294টা কেন বলছে না বুঝতে পারছি না। সেটাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে ইউ শুড টেক ইট অ্যাজ রেকগনিশন, নট অ্যাজ এনিথিং এলস। তোর মনের ভারটা কমানোর জন্য। আর সেকেন্ড হচ্ছে ইউ শুড অলসো টেক ইট অ্যাজ এন্টারটেইনমেন্ট। কেননা আমি বলছি তো, এই তোর পিটিশন যখন হাইকোর্টে যাবে, তোর হাজব্যান্ড হু হ্যাজ নাথিং টু ডু উইথ এনিথিং, একদম বেশিক্ষণ শুনানিও হবে না। কেমন 5 মিনিটের মধ্যে পুলিশ উইল বি আস্কড যে কোনো রকম ইয়ে করবেন না। তো এতে কারা এক্সপোজ হচ্ছে? এতে তুই এক্সপোজ হচ্ছিস। হলোনেস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ গেটিং এক্সপোজড। যে আচ্ছা একে ধরতে না পারি, এর হাজবেন্ডকে একটু ঘাঁটিয়ে দিই। হয়তো ওরা জানি না যে এই লোকটা একদা ইন্ডিয়ান আর্মির সোলজার ছিল। এইটুকু চিমটিতে তার কি যায় আছে? তুই 400 মিটারে যাকে দেখে প্রেমে পড়ে গেলি, বিয়ে করে ফেললি,
হ্যাঁ, পুলিশ তাকে ঘাবড়াতে পারবে? সো ইউ মাস্ট এনজয় ইয়োরসেলফ। এত ঘাবড়ানোর কিচ্ছু নেই। এবার তুই আমাকে দুটো কথা বলি। তুই ওখানে ৩ না মাসের ট্রেনিং আপনি বলছেন ঘাবড়ানোর কিছু নেই। আমার অলরেডি ৩ রাত জেগে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আমার এখানে দেখুন পিম্পলস চলে এসছে। মানে আমি বলছি তাতে আপনাকে তোর আমাদের সৌন্দর্যহানি হয়েছে। তোর সঙ্গে এখনো যারা প্রেম করতে চায় তারা না সমস্যায় আমার সাথে পড়বে। আর কেউ প্রেম আমার করতে তো চায় নেই। না। হ্যাঁ, আমার কোনো সেই সমস্যা নেই। তোকে আমি নাতনিও হিসেবেও অ্যাডাপ্ট করতে পারি। আমার কোনো ঝামেলা নেই। এবার আমাকে বল যে এবার সিরিয়াস, হ্যাঁ, কামিং টু একদম, সিরিয়াস। একদম। সেটা হচ্ছে যে ৩ মাসের একটা ট্রেনিং হ্যাঁ, ইজ নট এনাফ না যে একটা মানুষকে তৈরি করার। ঠিক, ঠিক, ঠিক। আর তুই এমন একটা চ্যানেলে ছিলি যেই চ্যানেলটা হস্তান্তর হয়েছিল একেবারে মহারানীর সেবার জন্য। ঠিক, ঠিক। সুতরাং তোর জার্নালিজম কেরিয়ার শুরু হয়েছে মহারানীর সেবক হিসেবে, হুম। সে যে ফরম্যাটই হ্যাঁ, হোক। হ্যাঁ। তো সেখান থেকে তুই আজকে ক্রিটিকে তোর যে উত্তরণ, এটা ঘটলো কি করে? এটা ঘটলো আমি ১ম কলকাতা বলে একটা পোর্টালে চাকরি করতাম। তো সেখান থেকে তখন থেকেই মানে নিজে থেকে প্রশ্ন করা শুরু করতে মানে আ উনারা বলতেন যে প্রশ্ন করবে সবাইকে। যাকেই পাবে তৃণমূল হলেও আমাদের অসুবিধা নেই। ডাইরেক্ট লাইভে বসিয়ে প্রশ্ন করবে। মানে আমাকে এই অথরিটিটা উনারা দিয়েছিলেন যে আমাদের কাউকে সমস্যা নেই। যাকে পাবে কিন্তু তীক্ষ্ণ প্রশ্ন হতে হবে। তবে ইন্টারভিউটা তোমার মানুষ শুনবে। তো সেইখান থেকেই প্রশ্ন করতে সেটা কবে জয়েন করেছিলি? আমার এক্সাক্ট সালটা মনে নেই। আজ থেকে ধরুন আজকে আমার চ্যানেল হয়েছে ২.৫ বছর। তো ১.৫ বছর ওই চ্যানেলটাই কাজ করেছিলাম। ভালো পেজ চ্যানেল। হ্যাঁ, খুব ভালো। মানে এখন তো মানে 4 মিলিয়ন ফলোয়ার মনে হয় ওই চ্যানেলটার। কি নাম? ১ম কলকাতা। আপনি জানবেন হয়তো। না, আমি চিনি না। কে উনি চালায়? উনি সময় টিভির রিপোর্টার ছিলেন সুব্রত আচার্য। ওকে। মানে ওই দাদা আমাকে অনেক গাইড করতো মানে কি হবে বা আমি আ মানে উনি তো বলতেন সেইখান থেকেই তুই প্রশ্ন করার যে কলা হ্যাঁ, সেটা শিখলাম। সেটা রপ্ত করেছিস ঠিক, কিছুটা। আর তারপরে প্রশ্নবাণে মানুষকে জর্জরিত করা, হুম। এটাকেই সাংবাদিকতার একমাত্র ফর্ম হিসেবে নিয়েছিস? এটাকে শুধু নিইনি। কিন্তু আমি মনে হয় আ যে মানুষের মনে অনেক প্রশ্ন হচ্ছে। কিন্তু তারা উত্তর পাচ্ছে না। আমি তো সাধারণ মানুষ। আমি নিজেকে সাংবাদিকের থেকেও মনে করি সাধারণ যে মানুষ। তুই যাদের সঙ্গে কথা বলিস হ্যাঁ, তারা তো সবাই মমতাকে গালাগাল দেবে। হ্যাঁ। মমতাপন্থীদের সঙ্গে তো কথা বলিস না? মমতাপন্থীদের সঙ্গেও কথা বলি। যেমন? যখন দরকার হয় দেবাংশুদের সাথে কথা বলি। যখন যাকে দরকার হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন করেছি। আমি প্রশ্ন করতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল ভবনে এলেন, যিনি সাধারণ সম্পাদক হলেন, সেদিন দূরে আমি দাঁড়িয়েছিলাম একটা নীল জামা পরে। উনি বললেন, "ওকে মাইকটা দিন।" আমি হাত তুলেছিলাম প্রশ্ন হুম, করব। হুম। সেদিন আমি তো প্রশ্ন করি। আমি তো নিজাম প্যালেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জিকে সুযোগ পাইনি আমি প্রশ্ন করার। আমি প্রশ্ন করি। ১ম থেকেই আমি প্রশ্ন করি। যখন প্রশ্ন করতে যাস হ্যাঁ, তখন আমি কি ভাবি? নিজেকে সেদিনের ইস্যুর উপর ভাবি। নিজেকে কিভাবে তৈরি করিস? যে কি প্রশ্ন করব ভাবি। কি প্রশ্ন না, একটা যেকোনো বিকাশ ভট্টাচার্যের কাছে যখন যাবি তখন তোর মানসিক একটা প্রস্তুতি যদি না থাকে, হুম। তুই আমি কি জিজ্ঞেস করতে চলেছি সেটা যদি আমার কনফিডেন্স না থাকে, তাহলে তো আমি তার সামনে গিয়ে তোতলাবো। ধরুন আমি কিভাবে তৈরি হই, আজকের দিনের টপিকের উপর আমার পড়াশোনা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন বা এইখানে সরকার কি করছে বা সরকারের এই ইস্যুটা সাধারণ মানুষের পক্ষেও যেতে পারে, নাও যেতে পারে। তাহলে আমি একটা এটা আইনজীবী নিয়োগ দুর্নীতি যদি হয়, তাহলে একটা আইনজীবীকে প্রশ্ন করলে ভালো হয়। এই প্রশ্নগুলো করলে ভালো হয়। আমি দেখে নিই প্রশ্নগুলো। তো মানে নিজে পড়াশোনা করে দেখি যে এই প্রশ্নগুলো করলে তাহলে আমি এই উত্তরগুলো পাবো। তাহলে মানুষ জানতে পারবে যে ২.৫ বছরে তো এত অল্প সময়ে তোর চ্যানেল তো খুব সাকসেসফুল। জানি না মানুষ বলতে পারবে আর আপনি বলতে পারবেন। আপনি তো অনেক সিনিয়র সাংবাদিক। শোনো, আমি ঠিক তোদের দলে পড়ি না। হুম, আমি তোদের দলে পড়ি না, কারণ I don't chase numbers. ঠিক আছে? আমি আমি সারা জীবন হুম, আ নাম্বারের পিছনে দৌড়েছি। খবরের কাগজে যখন দায়িত্বে ছিলাম, তখন কি করে সার্কুলেশন বাড়বে, এই ছিল আমার সারা রাতের মাথা ব্যথা। তারপরে যখন এই টেলিভিশন নামক এক জন্তুটির সঙ্গে আলাপ হলো, হ্যাঁ, সেখানে প্রতিযোগিতা ছিল টিআরপি। ঠিক কি করে টিআরপি বাড়ানো যায়। একদম। আবার আমি শেষ লগ্নে টাইমস অফ ইন্ডিয়ার বাংলা কাগজ এডিট করেছি। তখনও সার্কুলেশন ওয়াজ এ হেডেক। একদম। আজকে আমি একদম নির্ভার। হুম, আমার না আছে কোনো হেডেক, না আছে কোনো বস।
সো আই এম ড্রিভেন বাই মাই কনসিয়েন্স। কিন্তু এখন এই না হেডেক না বস থেকেও আপনি যে কথাটা বলেন পাখি উড়ে গেল সেই কথাটা কিন্তু সব মিডিয়া চুপ করে থাকে। সেটা কিন্তু আপনাকেই বলতে হয়। না আমার সেই ভিডিওটা কিন্তু সার্কুলেট হতে থাকে। সে হোক, আমার কথা হচ্ছে মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, ছোট্ট উদাহরণ। শোন রোজিনা, তুই তোর বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। জিজ্ঞাসা করতে নেই। আমার 92 এ জন্ম। এবার বাকি তার দর্শকরা ওরা এইসব দর্শক করে হিসাব না, করে নিক। এইসব করে না। হ্যাঁ, এখন তোর জন্মজের দিন, হ্যাঁ। তুই 92 তে যদি জন্ম হয়, তার ঠিক তোর জন্মের 1 বছর পরে হ্যাঁ। আমি আনন্দবাজার পত্রিকার দায়িত্ব নিয়েছি। ঠিক আছে? সুতরাং আর গোটা পৃথিবী দেখেছে। হ্যাঁ, আমার কথাটা বাদই দে। ঠিক, ঠিক। আমি আজকে এসেনশিয়ালি তোকে ডেকেছি টু এক্সপ্রেস সলিডারিটি একদম, একদম, এবং কোনো লুকোচাপা না। আমি না। খেললে স্টেট ব্যাটে খেলি। একদম। আমি কোনো অন্যভাবে খেলতেই জানি না। সারা জীবন শিখি। যে কারণে সবাইকে গাল দিয়েছি। হ্যাঁ, আবার সবার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও ছিল। হুম, কিন্তু এখন একটা এমন অদ্ভুতুরে জমানো হয়ে গেছে, হুম। যেখানে সমালোচককে শত্রু মনে করা হয়। বামেরাও করতো না। ঠিক তাই? আছে? না, 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 কোনো প্রশ্নই ছিল না। আমি তো সিপিএম এর বিরুদ্ধে লিখে বুদ্ধবাবু সম্পর্কে লিখতাম, বিপ্লবী আধা কবির বাংলা অনার্স পড়া ভ্রাতুষ্পুত্র। তাও আপনাকে কিছু বলতেন। আমার সঙ্গেও তার উনি মুখ্যমন্ত্রী হলেন। হুম। I became one of his closest friends. আমি আমি জানি যে ১ম বাংলা মানে বাংলার যে সাংবাদিক ইন্দিরা গান্ধীর সঙ্গে সফরসঙ্গী ছিল বা আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। আপনার সম্পর্কে না, আমার আপনার সম্পর্কে আমি অনেকগুলো তার বইও জন্য আছে। এই আজকের কথাটা আজকে তোকে আজকে ডাকিনি। রথিনার কথা শুনবেন। তোকে ডেকেছি তোর কথা শুনবো। আচ্ছা। আমাকে একটা জিনিস বল যে এই যে তুই কনস্ট্যান্ট ক্রিটিক, হুম। তোর কি মনে হয় যে এই সরকার ১৫ বছরে একটা ভালো কাজও করেনি? আমার মনে হয় এই সরকার অনেক ভালো কাজ করেছে। কিন্তু তার সঙ্গে চুরিটাও চালিয়ে গেছে। দুটো সমান কাজ, দুটো একসাথে চোখ করলে তো ভালো কাজ হলো না। কিন্তু তুই তো শুধু চুরিটার কথা বলিস, ভালোটার কথা বলিস না। ভালো কাজ কি করেছে আমাকে বলুন? তুই তো বলছিস হ্যাঁ, নিজেই ভালো বলছিস। কাজ করেছে বলবেন কন্যাশ্রী, রূপশ্রী এই সেই। কিন্তু যেভাবে এই বাম আমলে যে টাকা আসতো কেন্দ্র থেকে, কিন্তু বিজেপি যে টাকা দেয় কেন্দ্র থেকে, সেটা যেভাবে ভাগ হওয়া উচিত ছিল, সেটা যেভাবে সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু যায়নি। তার মধ্যে আমি ধরুন 100% এর মধ্যে আমি 50% আমার বাড়ি রেখে দিলাম। আবার 50% আমি নিলাম। তার মধ্যে অনুদানও করলাম, মানুষকে ঘরও দিলাম। তাহলে কি হলো? তাহলে এই সরকারের আমি সমালোচনা করব না ওই 50% যেটা দিল সেটা নিয়ে আলোচনা করব, না যেটা 50% চুরি করে মানুষের থেকে আত্মসাৎ করলো সেটা নিয়ে কথা বলব। কোনটা নিয়ে কথা বলব আপনি বলে দিন? না, আত্মসাৎ তো সব জায়গায় হচ্ছে না। হচ্ছে না, কি? আত্মসাৎ সব জায়গায় হচ্ছে। আপনি এই খাদ্য থেকে, স্বাস্থ্য থেকে, আপনি বাসস্থান থেকে, কোন জায়গায় হচ্ছে না? শিক্ষা থেকে আপনি বলে দিন তো আমাকে। এতটা হয়তো আগে ছিল না। এই কয়েক বছরে না, এত আগে কোনো প্রশ্নই ছিল না। না, যে সাইকেল চড়তো তাকে দেখছেন বড়, বড় বিল্ডিং। সেই বিল্ডিং দেখে আপনার তাক লেগে যাবে যে সত্যি বাবা মানে তৃণমূল করলে এটা করা যায়। মানে এখন এটা সমার্থক শব্দ হয়ে গেছে যে তৃণমূল করলে বড়লোক হওয়া যায়। মানে বড়লোক হওয়ার জন্য তৃণমূল করে। করতে হবে। মানে আপনার অনেকে বলতো, "কি হতে চাস? তুই ডাক্তার হতে চাস না মাস্টার হতে চাস না বিদেশে যেতে চাস? কি করতে চাস?" না, আমি পশ্চিমবঙ্গে থেকে তৃণমূল করতে চাই। তবেই আমি বড়লোক হতে পারব। তাই না? আমি জানি না। তো আমি তো তোর ওপিনিয়ন জানি। আমার আচ্ছা, দেখ মমতা ব্যানার্জি তিনি এত দাবি করেন হুম, এবং যে মুসলিমদের জন্য তিনি নাকি বিরাট কাজ করেছেন এবং ওই যে একবার মুখ ফসকে দুধের গাই শব্দটা ব্যবহার করেছিলেন, ফলে একটা গোটা কমিউনিটিকে দুধের গাই হিসেবে চিহ্নিত করে। ঠিক আছে? সেই কমিউনিটির মেয়ে তুই। তোর এইটা শুনতে কেমন লাগে? দুধেল গাই শুনতে কেমন লাগে? দুধেল গাই শুনতে তো কোনো সমাজের কারো খারাপ লাগেনি, আমার খারাপ লাগে। আমাদের সমাজে কয়েকটা মানুষের হয়তো খারাপ লাগে। কিন্তু বাকি সমাজে তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মাসিহা। তারা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় সব তাদের জীবনে। কেন মমতা মনে বন্দ করে বলতো? কেন মনে করে? তাদের অল্টারনেটিভ কাজ করার ক্ষমতা নেই, তাই মনে করে। তারা অল্টারনেটিভ যদি কিছু করতে পারত, তারা নিজেরা যদি নিজেদের শক্তি দিয়ে উপার্জন করতে পারত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা করতে হতো না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দুধের গাই বললে, দুধ যে গরু দেয় তার লাঠিও খেতে হয়। তাহলে সেই লাঠিটাও তারা মেরে সরে যেতে পারত। কিন্তু তারা তো সরে যায় না। কেন? তারা তারা সরে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বিজেপির জুজু দেখিয়ে রেখেছে যে, "আমি যদি না থাকি বিজেপি এসে যাবে তোমাদেরকে সব বাংলাদেশ, পাকিস্তান পাঠিয়ে দিবে।"
এটা এই যে একটা ভয়, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই মনে করে মুসলিম সমাজ আমরা আমাদের ধর্মীয় কাজকর্ম করতে পারছি। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে হয়তো করতে পারতাম না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি বিশ্বাস করবেন না, আমি উত্তরপ্রদেশের একটা ম্যাডাম আমার ছেলেকে স্পোকেন ইংলিশের ক্লাস করাই, অনলাইন করাই, উনিও মুসলিম। মানে ওনাকে আমি অনেকবার কথা বলেছি, মানে পার্সোনালি কথা বলেছি যে আপনার ওখানে কি অত্যাচার হচ্ছে, কি হচ্ছে, আপনি এত কোয়ালিফাইড, তিনি ডক্টরেট, তো অনলাইনে ক্লাস করা, ওই যে অ্যাপ গুলো হয় ওখান থেকে। তো আমি ওনার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছি। উনি বলেছেন আমাদের এখানে সেরকম কিছু নয়। মানে বাস্তবটা যদি আমি দেখতে যাই, তাহলে আমাদের এখানের মেয়ে যখন, আমি যখন কথা বলছি দুটো, আমি যখন কিছু প্রশ্ন করছি, কি যা পড়াশোনা করেছি সেটা নিয়ে যদি কিছু প্রশ্ন তুলি, তাহলে কেন খারাপ হয়ে যাচ্ছি? কেন একদল আমাদের এই মুসলিম সম্প্রদায়ের একদল মানুষ, যারা ক্লাস 3 থেকে 4 পর্যন্ত পড়েছে কিনা আমি জানি না, তারা এসে আমাকে অকথ্য ভাষায় রেপ করার থ্রেট দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে। কেন দিচ্ছে বলতে পারেন? আরেকটা জিনিস আমি বলছি, এখানের মধ্যে শিক্ষিত মুসলিম অনেক আছে, তারা হাইকোর্টে গেলে অনেক লয়ার এসে বলে রোজিনা আমি কিন্তু তোমার পাশে আছি। তখন তোমার বুকটা ভরে যে হ্যাঁ, আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দুধের গায়ে করে রাখতে পেরেছে রেখেছে, কিন্তু কিছু জনকে পারেনি, যারা সত্যি শিক্ষিত প্রকৃত মুসলিম। তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মন্ত্রী হওয়া সত্ত্বেও আমাদেরকে শুধু ঈদের নামাজে ওই দোপাট্টা দিয়ে যা ছাড়া, রোজার ইফতারি করলে কি মুসলিমদের উন্নয়ন হয়ে যায়? রোজার ইফতারি করলে কি এই মুসলিমদেরকে কিছু করে দেওয়া যায়? কেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলুন তো মুসলিমদের জন্য কি করেছে? মাদ্রাসার শিক্ষকগুলো সেদিন এসেছিল বিকাশ ভবনের কাছে, তারা 10 মাস চাকরি করছে, কোনো মাইনে পায়নি। তারা বলছে আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মারা যাবে। আমি তারা রাস্তায় গড়িয়ে পড়ছে। তখন এই মুসলিম সমাজ কোথায় থাকে? তখন তো রোজিনাকেই তাদের সটটা হতে হয়, যারা আমাকে আক্রমণ করে, যারা আমাকে দাগিয়ে দেয়। আলিয়া ইউনিভার্সিটি যখন দিনের পর দিন বন্ধ থাকে কিছু কাজকর্মের জন্য, কিছু এই শাসক দলের কিছু দুর্নীতিগ্রস্তদের জন্য, তখন দিনের পর আমি আলিয়া ইউনিভার্সিটি যাইনি, কিছু শাসক দলের নেতার মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব, আমি সেখানে ঢুকি, কারণ এরা আমার সম্প্রদায়। এরা যতই আমাকে আক্রমণ করুক, কিন্তু এদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও আমার আছে। তাহলে তোর তোর যুক্তি অনুসারে মুসলিম সম্প্রদায় সবাই এত বোকা যে একটা প্রচারে তারা এরকম 15 বছর ধরে কাবু হয়ে আছে? প্রচারে নয়, ধরুন মুসলিম না, তুই বলি না বিজেপির জুজু দেখায়। বিজেপি জুজু অবশ্যই। আর ধরুন আপনাকে আমি একটা পঞ্চায়েত মেম্বার করে দিলাম, তার সাথে আপনি তো 100টা লোককে নিয়ে, 100টা মুসলিম ছেলেকে নিয়ে আপনার একটা গোষ্ঠী বানিয়ে নিলেন। প্রত্যেক বছর পঞ্চায়েতে আপনি জিতবেনই, ওইখানেই থাকবেন, ওইখানেই দুর্নীতি করবেন, যা করবেন। আর ওই 100টা ছেলেকে আপনি কত দেবেন? 5,000, 6,000। তার জন্য তো মুখ্যমন্ত্রী একটা সিস্টেম করে দিয়েছে। ধরুন আপনি সিভিক ভলেন্টিয়ারে চাকরি দিতে পারেন, তাহলে তাদেরকে দিয়ে আপনি দুর্নীতিতে তাদেরকে যোগ করতে পারবেন, তাদেরকে কাজে লাগাতে পারবেন। কিন্তু সরকার থেকে যে টাকাটা আসছে তাদেরকে 5,000 দিয়ে দিচ্ছেন, 6,000 দিয়ে দিচ্ছেন, 8,000 দিয়ে দিচ্ছেন, 10,000 দিয়ে দিচ্ছেন। তারা বলছে কি ব্যাপার, মাস গেলে তো এই টাকা পাচ্ছি, এই সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে আমি কি করব? আমার তো বউ ছেলে খেতে পাচ্ছে, আমার তো ঘর পুড়ে নেই, যার উঠছে সে দেখে নে। কিন্তু এই এই বেনিফিশিয়ারি সংখ্যা মুসলিম সমাজে বাংলায় কতজন? প্রচুর, অনেক। আপনি গ্রামে গ্রামে চলে যান না, মালদা, মুর্শিদাবাদ, আমার হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম, আপনি মেদিনীপুরের দিকে প্রত্যন্ত গ্রাম, তাদেরকে এখনো আপনি বোঝাতে পারবেন না যে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তোমাদেরকে চাকরি করতে হবে, তোমাদেরকে বড় হতে হবে। এই 5,000, 7,000-এর মধ্যে এখন তো মুখ্যমন্ত্রী আবার একটা জিনিস শুরু করে দিচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এসে 5,000 টাকা করে দিয়ে দেবে। ধরুন আপনি তৃণমূলের ক্যাডার, কিন্তু আপনি একটা ওখানে দীর্ঘদিন ছিলেন, সেটা দেখিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনি 5,000 টাকা সিকিওর। আপনার ওয়াইফের 1,000 টাকা লক্ষ্মী ভান্ডার সিকিওর, আপনার মেয়ের কন্যাশ্রী 25,000 টাকা সিকিওর। তাহলে আপনার কত হচ্ছে? আপনি জুড়ে জুড়ে দেখুন তো, এরকম অনুদানের জিনিস আর কোথাও চলছে? এর থেকে ভালো কাজ না করে এত সুন্দর টাকা এসে যাচ্ছে, মাসে ফিক্স আসবে, দিদি থাকবে উপরে, আমরা পাবোই। মানে সেই সরকারি চাকরির মতন ব্যবস্থা, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে দিতে হবে। তাহলে কি কোনোদিন এই সিস্টেমটা ভাঙবে? তাহলে কি এই রোজিনা, গুটি কয়েক রোজিনা, এরা কি অত্যাচারিত হতে থাকবে? কেউ শুনবে না, বলবে তোমরা সব বিজেপির দালাল, তোমরা সব সিপিএম এর দালাল, তোমাদের কথা শুনবো না। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা। এখন তো আবার ডিজিটাল যোদ্ধা নামিয়ে দিয়েছে, আপনি জানেন কাল থেকে। ঠিক আছে, ডিজিটাল যোদ্ধা যা হবে হ্যাঁ, তাই নিয়ে আমি খুব আগ্রহী নই। হ্যাঁ। আমি তোর সম্পর্কে আপাতত আগ্রহী। তুই যে চিত্রটা দিচ্ছিস সেই চিত্রটা তো হিন্দুদের ক্ষেত্রেও ইকুয়ালি প্রযোজ্য। হিন্দুদের মানে তুই যেটা বলতে হ্যাঁ। চাইছিস সেটা হচ্ছে এভরি ভোটার। না, আমি আমার সংখ্যালঘুদেরটা, কারণ কেন বলুন তো, হিন্দুদের মধ্যেও না
আমি তো অনেক মানে এই নির্বাচনের সময় আমি অনেক গ্রামে, গ্রামে গিয়ে কভার করি। অনেক জায়গায় গেছি। মেদিনীপুরের দিকে, তারপরে সব জায়গায় প্রায় গ্রামে, গ্রামে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করি, মানুষের সাথে কথা বলি। তো আ হিন্দুদের মধ্যে না কিছু না হলেও তারা মানে তাদের বোঝার শক্তিটা অনেকটা বেশি। তাদেরকে কিন্তু আপনি একভাবে রেখে দিতে পারবেন না। তারা বুঝছে, তাদের তাদের বিভিন্ন মানুষের সাথে তারা কথা বলছে। তারা তাদের সম্প্রদায়ের লোকেদের সাথে মিশছে। তারা বলছে, "না, না, এই ঠিক করছে না। এইটা কি হবে?" দেখবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দির করবে বলেছে। কোন হিন্দু দেখবেন গর্ব করে একটা বড় করে পোস্ট করেছে? আপনি দেখান তো আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিন। শুধু তৃণমূলের ছাড়া আমি বলছি। তারা তৃণমূলের হয়তো নেতা, তারা পোস্ট করে দেবে। কিন্তু সাধারণ মানুষ তাদের কি মসজিদে বা মন্দিরে হবে? তাদের তো একটা হসপিটাল করে দিতে পারতেন। উত্তরবঙ্গের যে খারাপ অবস্থা, সেখানে তো একটা হসপিটাল করে দিতে পারতেন। মানে কেন উত্তরবঙ্গের মানুষ আজকে উত্তরকন্যা বলবেন আপনি, সেখান থেকে কেন প্রশাসনিক কাজকর্ম হবে না? কেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের এই মানে আমরা যেখানে রয়েছি, এইখান থেকে কেন আপনি অপারেট করবেন বলতে পারেন? মানে কার্যত এগুলো এই মানে আ দেখবেন মরীচিকার মতো। মরীচিকা আপনি দেখছেন ন কিন্তু মমতা তাহলে বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কোথায় ঠেলে দিচ্ছে আজ না বুঝলে আমার বাচ্চা অ আমার তো মনে হয় আমার বাচ্চা জীবনে যতটুকু আমরা স্বামী-স্ত্রী ইনকাম করছি, কষ্ট করছি, তাকে পড়াশোনা করে বাইরে পাঠিয়ে দেবো এইচএস এর পরে। এইটুকুই প্ল্যান আছে। কারণ কেন এখানে থেকে কি হবে বলুন তো? আর আমিও কতদিন YouTube করতে পারবো, কতদিন কথা বলতে পারবো? আর যা আমার উপর করছে কোনদিন হয়তো এনকাউন্টার করতে দেবে। ওরা তো রেপের থ্রেট সবসময় দিচ্ছে। আমার তো আর ১০ টা ৫ টা সিকিউরিটি নেই। আমি সাধারণ মানুষের মধ্যেই ঘুরে বেড়াই। সেটাই তো সবচেয়ে বড় অলংকার। ঠিক। আমি কেমন? মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তার চেয়েও বড় কথা, আমার যিনি গুরু সাংবাদিকতায়, তার নাম গৌরকিশোর। তিনি যখন দেশে জরুরি অবস্থা জারি হল, তিনি ১ম এ গলায় বকলেস লাগিয়ে হুম, কলকাতা শহরে ঘুরে বেড়ান। আচ্ছা। বলছেন, "এখন আমাদের অবস্থা হচ্ছে বকলেস বাঁধা কুকুরের।" হ্যাঁ, তারপরে প্রতিবাদ স্বরূপ একদিন মুন্ডিত মস্তক হয়ে গেলেন। হুম, ঠিক আছে? হুম, তারপর লিখতে চতুর্দিকে শুরু করলেন। হুম, সিদ্ধার্থ রায় জেলে ঢুকিয়ে দিল। হুম, কিন্তু আল্টিমেট পুরস্কারটা কিন্তু উনি পেলেন। হুম, উনাকেই ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। সুতরাং তুই আজকে কি হচ্ছে সেটাকে জীবনের পরাভব হিসেবে নিবি। তুই এটা জেনে রাখবি যে আজকে তোর এই যে কষ্ট, ক্লেশ বা গ্লানি বোধ বা অপমান বোধ, ন্যাচারালি হুম, ইউ আর এ ডেডিকেটেড হাউস মেকার আফটার অল। তো এটার ডিভিডেন্ড, যদি there is something called justice in the world, এর ডিভিডেন্ড তুই আজ না হয় কাল না হয় পরশু পাবি। এটা তুই আমাকে লিখে দিলে আমি যদি মরে যাই ক্যাপসুল করে এখানে লিখে লিখে রেখে দে। ঠিক আছে? এটা হুম, নাম্বার 1। ঠিক। নাম্বার 2, আমার একটা জিনিস, অনেকক্ষণ ধরে কথা বলছি, আর বলবো না। না আমি শুধু এখানে একটা আমার পরিবারকে কতটা ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে, যার জন্য আমার মাকে রোজা মান্তি করতে হয়েছে। আমার মা রোজা রাখছে। আমি মানে জাস্ট একটা উদাহরণ বলছি। আপনি ভাবুন। আগে রাখতেন না? না মানে মানত যে এই ও যে আমার উপর মান্থলি? হ্যাঁ, হ্যাঁ, মানে যাতে ৫ আমার টা মেয়েটার রোজা কিছু না হয়। হ্যাঁ, কি বলবো বল? মানে এতটা করে দিয়েছে মানে এই সরকার আর কত তুই করবে? কি মানে বাপ মায়ের একমাত্র সন্তান? না, না, না। তোর দাদা টাদা হ্যাঁ, আছে? হ্যাঁ, আমি ছোট। কজন আছে? আমরা ২ বোন ১ ভাই। ও, ছোট পরিবার। হ্যাঁ, তোর বোন কি করে? হ্যাঁ, দিদির বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে। এবার আমার একটা শেষ প্রশ্ন। দেখ, তোর কথাবার্তা শুনে সবকিছু শুনে আমার যেটা মনে হলো, তোর ইউ আর 3 in 1। হুম, একটা রোলে ইউ আর ওয়াইফ, আরেকটা রোলে ইউ আর মাদার, আরেকটা রোলে ইউ আর এ জার্নালিস্ট। হুম। এই ৩ টের মধ্যে কোনটা তোর কাছে সবচেয়ে উত্তেজক লাগে? জার্নালিস্ট। তাহলে তোর স্বামী যদি কাল ছেড়ে চলে যায় তোর কোনো দুঃখ হবে না। আমার স্বামী কোনদিন ছাড়বেই না আমাকে। কেন? কারণ কেন আমরা দুজনের এত ভালো বন্ধু, কোন কিছু পরিস্থিতি আমাদেরকে ভাঙতে পারবে না। এইরকম? একদম। যাই পরিস্থিতি হোক। আর যদি তুই সারাদিন এরকম টোটো করে জার্নালিজম করিস, হ্যাঁ, এখন না হয় তোর ছেলেটা ছোট আছে। হ্যাঁ। বড় হলে তো, আমার মা আছে তো সামলাচ্ছে। তার মানে তুই আমার ওইটুকু বাচ্চাও বোঝে, মা কাজ করছে, মাকে কাজে যেতে হবে। মা না কাজ করলে কিন্তু আমি চকোলেটটা পাবো না। কারণ পাপা আমাকে চকোলেটটা দেবে না। মাকে যতটা চকোলেট চাই,
যতটা ভাগ মা দেয় কিন্তু পাপা লিমিটেড দেবে। কিন্তু মা যদি কাজটা করতে পারে তাহলে মা আমাকে অনেক চকলেট কেন পাপা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না? মা গলে যায়। একদম, একদম। মা যদি সন্তান বলে তাহলে গলে যায়। ঠিক। তা তুই বলছিস এই তিনটের মধ্যে জার্নালিজম ইজ দ্য মোস্ট এক্সাইটিং থিং। একদম। আমার বাচ্চাটা তো রোজ বেরোনোর সময় আমাকে বলে, "মা আজকে ৩ যেও না।" রোজই, রোজ ও স্কুল থেকে ছুটে, ছুটে আসে। "মা আছে?" মানে ততক্ষণ মানে, "মা আজকেও বেরোবে? তোমার ছুটি নেই?" মানে এইভাবে আমাদের তো কোনো ছুটি নেই। আমাদের যেহেতু নিজের কাজ নিজে করি। তো ছুটি বলে সেরকম ভাবে তবুও আমি এই প্রশ্নটা খালি জিজ্ঞেস করলাম উইথ এ পারপাস। এক- যখন তুই মানসিকভাবে আহ, সাংবাদিকতাকে একটা ব্রত হিসেবে নিয়েছিস, দেখ আমি তোকে তিনটে প্রশ্ন করেছি, হাজবেন্ড মানে স্ত্রী, মা, সাংবাদিকতা, বাকি দুটোও কিন্তু সাংঘাতিক অ্যাটাচমেন্ট, হুম, দুটোই নারী অ্যাটাচমেন্ট, হুম। সন্তানের সঙ্গে নারী, একদম। আর হাজবেন্ডের সঙ্গে তুই যা কাহিনী বললি লায়লা মজনু, হ্যাঁ, হ্যাঁ সেই লেভেলের। হ্যাঁ, কিন্তু ইউ আর প্লেসিং ইউর প্রফেশন অ্যাবাভ দিস টু। একদম। দিস ইজ প্রিসাইজলি হোয়াট শুড হ্যাপেন। জীবনের প্রথম 15টা বছর শুনে রাখ, ইউ হ্যাভ টু বি ওয়েডেড টু ইউর প্রফেশন। এক তোর বাড়িতে একটা স্বামী থাকতে পারে, আমার বাড়িতে একটা বউ থাকতে পারে। আমার বউকে জিজ্ঞেস করে দেখবি যে আমি কদিন বাড়িতে থাকতাম। একটা সুটকেস নিয়ে ঢুকতাম, আরেকটা সুটকেস বউ রেডি করে রাখতো, নিয়ে বেরিয়ে। ফার্স্ট 15 years অফ ইউর লাইফ ঠিক। যে কোনো সফল উকিলকে জিজ্ঞেস কর তার সূচনায় কি করতে সেটাই হচ্ছে, আমি দেখেছি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস হ্যাঁ। কর। সুতরাং সাফল্যের কিছু প্রাইস আছে, ঠিক আছে? সেই মূল্য না চুকিয়ে তুই সফল হতে পারবি না। আর তুই এই পুলিশি নিগ্রহটাকে সেই রকম একটা ইনএভিটেবল প্রাইস অ্যাজ ওয়েল এজ এ প্রাইস, এই দুটো ভাবে দেখ, ঠিক। ঠিক আছে? আর এত ভেঙে পড়বি না। তুই একটা সাহসী মেয়ে, তোকে এই চ্যানেলে হাবুয়া করে কাঁদতে দেখলে আমাদের খুব খারাপ লাগে। কারণ আমি তো তোর বাবার বয়সী। 1 নম্বর খারাপ লাগে, আর 2 নম্বর হচ্ছে why should you cry? Have you done any crime? আমার কষ্ট হয়ে যায়। আমি বুঝতে পেরেছি একটা এটা তো স্বাভাবিক। হুম। তোর আমাকে কেউ কিছু বললেও you see, মানে আমার কথা হচ্ছে জার্নালিস্ট should be trained হ্যাঁ, to also absorb his or her shock. আমি When বাজ না তুই ক্যামেরা সরিয়ে রেখে যত কিছু কর, ক্যামেরার সামনে you have to be put up a brave face. আর অত উত্তেজিতও হবি না। তোর দুটো জিনিস আমি দেখেছি হুম, যে এই দুটোই একটু মডারেটেড হওয়া উচিত। হুম, 1 নম্বর তুই যখন রেগে যাস হুম। তখন তোর কথাবার্তা কোনো ছিঁড়িচার থাকে না। আরেকটা হচ্ছে যখন তুই কষ্ট পাস তখন তখন তুই তুই কেটে ফেলিস। প্রায় একটা চিৎপুর যাত্রার ঢয় কাঁদতে থাকিস। কেমন? তা আমি এগুলো বলছি বিকজ আমার সেই আজকে স্ট্যান্ডিং আছে টু টেল ইউ দিস। একদম। খুব ভাল লাগলো, থ্যাংক ইউ। তো এটা আমি তোকে করলাম বিকজ আই থট ইট ইজ মাই ডিউটি টু ইন্টারভিউ ইউ। এই প্রথম একজন ইউটিউবারকে আমি ইন্টারভিউ করব, ঠিক আছে? হয়তো আর দ্বিতীয় কাউকে করবো না। তা থ্যাংক ইউ ভেরি মাচ ফর থ্যাংক ইউ। অবলাইজিং মি। একদম আপনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও মানে আমি সত্যি ইন্টারভিউটা দেওয়ার আগেও ভাবছিলাম যে আপনার মতো একটা মানুষকে আমি কি কথা বলবো। আমি ভাবলাম গল্পের ছলে গল্প করব সেটাই আমি তো record- গল্পই করলাম, 40 মিনিট কেটে গেল। ঠিক। মনে হলো কি আমি খুব কড়া কড়া প্রশ্ন করে এইসব তোকে জ্বালাতন করছি? কড়া প্রশ্ন করলে আমি লোককে কড়া প্রশ্ন করবো আর আমাকে কেউ কড়া প্রশ্ন করবে না, এটা কি করে হতে পারে? That's good. You have all the components হ্যাঁ। যা দিয়ে একটা সাকসেসফুল জার্নালিস্ট তৈরি হয়। বাকিটা প্রাইভেটলি আমি তোকে শিখিয়ে দেবো। ঠিক। ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম টু মি এনি টাইম ওয়ান্ট, একদম। ঠিক আছে? কিন্তু বেসিক জিনিস তোর একদম পাক্কা ঠিক আছে। গো অ্যাহেড। চড়ই বেটি বলে একটা সংস্কৃতে কথা আছে, একদম। ঠিক আছে? হুম। সো ইউর লাইফস মিশন শুড বি চড়ই বেটি, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনারা শুনলেন, এর কিন্তু ধানি লঙ্কা। একে দেখলে মনে হয় খুব পেলাম, আর কান্না দেখলে মনটা খারাপ লাগে। কিন্তু কথাবার্তা শুনে তো বুঝতে পারলেন যে ভিতরে ওর দের ইজ এ ফায়ার ইন দ্য বেলি, ইংরেজিতে যাকে বলে। আর এই আগুনটা যতদিন বেঁচে থাকবে
ততদিন রোজিনাকে কোনো পুলিশ, কোনো মিলিটারি, কোনো FBI, কোনো কাউকে এনে কিছু সোজা করা যাবে না। এটাই শাসক এবং শাসকের কর্তাভজারা যত দ্রুত বোঝেন তত তাদের পক্ষে মঙ্গল, আমাদেরও পক্ষেও মঙ্গল। কেননা এইভাবে হেনস্থা করে একতরফা পার পেয়ে যাবেন, এটারও তো একটা এক্সপায়ারি ডেট আছে। ইতিহাস পড়েছি আমি, ইতিহাস বলে যে এই দুরাচার বা দুর্বৃত্তায়ন এটা যখন বুমেরাং হয়ে ফিরে আসে না, তখন কিন্তু পালানোর পথটুকু খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং আপনাদের আমি ভয় দেখাচ্ছি না, ভয় দেখাবই বা কেন, কিন্তু দয়া করে সাংবাদিককে তার প্রাপ্য মর্যাদা দিন। আর অযথা তার পরিবার পরিজনকে, যাদের সঙ্গে এই পেশার কোনো সম্পর্ক নেই, তাদেরকে উত্ত্যক্ত করা বন্ধ করুন। নমস্কার, ভালো থাকবেন। খুব ভালো লাগলো রোজি।